আন্দোলন চলাকালীন সময়ে রংপুরের হাজিরহাট অঞ্চলের একজন বৃদ্ধ আর কি, তিনি আর কি শহীদের মর্যাদাপ্রাপ্ত একজন আন্দোলনকারী। তিনি আর কি আন্দোলন চলাকালীন একটা সময়ে পুলিশের ধাওয়া খেয়ে, তিনি যেহেতু 60 বয়স, তিনি হার্ট অ্যাটাকে মারা যান ওই সময়, আন্দোলন চলাকালীন সময়। তো তিনি এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে, এবং আন্দোলনকারী যেহেতু ছিলেন সেহেতু তিনি কিন্তু শহীদের মর্যাদাপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এই 10 মাসে আসলে তিনি যেহেতু কোনো পুলিশের গুলি অথবা পুলিশের কোনো আঘাতে তিনি মৃত্যুবরণ করেননি, তাকে নিয়ে কোনো ধরনের মামলা করার প্রয়োজনীয়তা তার পরিবার কখনো আসলে সেটা ফিল করে নাই। এতদিন পরে এসে সেই আসলে একটি হার্ট অ্যাটাকের মামলাকে আসলে এখন একটি কুপিয়ে হত্যা, একটা পরিকল্পিতভাবে একটা এজাহার তৈরি করে কুপিয়ে হত্যা, এরকম একটি এজাহার সাজিয়ে তাকে একটি নতুন মামলা করা হয়েছে। সেখানে 54 জনের নাম অধিভুক্ত করা হয়েছে। সেই 54 জনের মধ্যে 54 নম্বর অভিযুক্ত করা হয়েছে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক, সম্মানিত শিক্ষক অধ্যাপক, সহযোগী অধ্যাপক মাহমুদুল হক স্যারকে। তিনি রাজশাহী ইউনিভার্সিটির একজন সাংবাদিকতা বিভাগের একজন গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত শিক্ষার্থী, এবং ডেইলি স্টারের তিনি আর কি মেট্রো এডিটরের হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইউএনবির সাব এডিটর ছিলেন। এছাড়াও তিনি জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য, দীর্ঘকাল তিনি জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 19 সালে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন সাংবাদিকতার বিভাগের একজন শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তো তিনি আসলে এই হত্যাকাণ্ডের সাথে, এবং তিনি আন্দোলন চলাকালীন সময় পরিপূর্ণভাবে আন্দোলনের সমর্থক ছিলেন, এবং আবু সাইদের হত্যা মামলার তিনি প্রকাশ্যে পোস্ট করে তিনি এটার কিন্তু বিচার চেয়েছেন। তার কিন্তু সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু ফেসবুকে এখনও কিন্তু অ্যাভেলেবেল। এমন একজন মানুষকে আসলে প্রতারণামূলকভাবে, প্রহসনমূলকভাবে এবং আসলে হয়রানিমূলকভাবে এই মামলাটির মধ্যে ফাঁসানো হয়েছে, এবং এই মামলাটি করা হয়েছে মূলত 3রা জুন। আজকে আপনার 19 জুন, প্রায় 16 দিন আগে এই মামলাটি করা হয়েছে। তিনি আর কি কুরবানি ঈদের ছুটি শেষ হওয়ার পরে এসে তিনি এখানে আর কি তার যে আসলে প্রতিদিনের ক্লাস এবং অন্যান্য কার্যক্রম তিনি সেগুলো নিয়মিত করছেন। আজকে তিনি বাসায় থাকা অবস্থায় তাকে গিয়ে পুলিশ গ্রেপ্তার করে বিকেল 3টার দিকে, যেখানে তিনি আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী 2 দিন কোর্ট বন্ধ থাকবে। শুক্রবার শনিবার কোর্ট বন্ধ থাকবে। আজকে বিকেলের মধ্যে মাত্র 2 ঘন্টার মধ্যে তাকে 3:30টায় গ্রেপ্তার করা হয়, 5টার মধ্যে তাকে আসলে আদালতে তোলা হয়, এবং সেখান থেকে তার বেল নামঞ্জুর করে এখানে কিন্তু চালান করা হয়েছে রংপুর কেন্দ্রীয় কারাগারে। তো এই একটা ভিত্তিহীন মামলা, প্রথমত এজাহার, একটা মিথ্যা এজাহার, ভিত্তিহীন মামলা, এবং তারপরে এরকম করে ওনাকে আসলে একদম ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর যে একটা পরিকল্পিত একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র এখানে আছে, আমরা সেটা নিশ্চিত হয়েছি। এবং তাকে আসলে যাতে আগামী অন্তত 2 দিন হলেও তাকে জেলখানায় রেখে তাকে ভোগাতে পারে, এরকম সকল ষড়যন্ত্র আসলে এর পেছনে থাকার মানুষেরা তারা করেছে। এবং আমরা এই মুহূর্তে জেলে এসেছিলাম তার সাথে দেখা করা, তার শারীরিক অবস্থা লক্ষ্য করার জন্য, কিন্তু আসলে আমরা তার সাথে দেখা করতে পারিনি। আমরা এখন নিয়ম মেনে কালকে সকালে তার সাথে আমরা দেখা করতে পারবো, তার শারীরিক অবস্থা আমাদের চাওয়া হচ্ছে। প্রথমত এর আগে আমি বিশেষ করে গুরুত্ব দিয়ে বলতে চাই, গত 10 মাসে এই একজন মানুষকে প্রায় 4টি মামলায়, প্রায় 3টি মামলায়, প্রথমত হচ্ছে শহীদ মানিককে হত্যা মামলায় আর কি এজাহারভুক্ত করা হয়, দ্বিতীয় হচ্ছে শহীদ মুন্না হত্যা মামলায় তাকে এজাহারভুক্ত করা হয়। এবার তৃতীয়বারের মতো তাকে এই মামলায় এজাহারভুক্ত করা হয়েছে। প্রথম যে 2টা এজাহার করা হয়েছে সেখানে প্রাথমিক আর কি তদন্তে তার কোনো আসলে আর কি সম্পৃক্ততা না পাওয়ায় সেখান থেকে তিনি আসলে প্রাথমিকভাবে আসলে নিস্তার পান। কিন্তু এই মামলাটি হয়ে যাওয়ার প্রায় আজকে 2 সপ্তাহ পার হয়ে গেলেও কোনো প্রাথমিক ধরনের কোনো আসলে ইনভেস্টিগেশন না করে তাকে কিন্তু আসলে এখানে আজকে এমন একটি সময় কিন্তু আসলে গ্রেপ্তার করা হয়েছে। তো এই জায়গা থেকে আমরা বলি, একজন এরকম একজন স্বনামধন্য মানুষ, যাকে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ে তার আসলে অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়ানোর একটি অতীত ইতিহাস রয়েছে। আপনারা জানেন এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আসলে কলিমুল্লার যে আসলে ভয়াবহ যে অতীত ছিল, তিনি কিন্তু কলিমুল্লার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল তার নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমাদের এই মাহমুদুল হক স্যার। এবং এই কলিমুল্লার বিরুদ্ধে কিন্তু গতকালকেই কিন্তু দুদক থেকে কিন্তু একটা মামলা করা হয়েছে, সেখানে তো কলিমুল্লাহ কিন্তু প্রধান সাক্ষী হিসেবে, আসামি হিসেবে কিন্তু সামনে এসছে। তো এই মানুষটি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সরব থাকেন, এবং তিনি এখনও বিভিন্নভাবে অন্যায়ের বিরুদ্ধে আসলে অবস্থান নিয়ে যাচ্ছেন। তো আসলে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং আসলে অন্যায়কে সহ্য না করার একটা প্রবণতার কারণে আসলে কিছু মানুষের শত্রু হিসেবে তিনি আসলে পরিগণিত হয়েছেন, এবং তারাই মূলত আসলে তার বিরুদ্ধে আসলে ক্রমাগত এই 10 মাসে একের পর এক তাকে আসলে কিন্তু এখানে বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে তাকে কিন্তু ব্যস্ত রাখার এবং তার যে প্রাথমিক কাজ আছে সেগুলো থেকে তাকে দূরে রাখার একটা ষড়যন্ত্র চলছে। এখন পর্যন্ত কারাগারে আমরা আসছিলাম স্যারকে খাবার দেওয়ার জন্য এবং দেখা করার জন্য। কেন্দ্র কারাগারের নিয়ম অনুযায়ী যেহেতু সন্ধ্যার পরে দেখা করা যায় না, সন্ধ্যা 7টার পরে আমাদের দেখা করতে পারি না আমরা, এবং আমরা হাজিরহাট থানায় গেছিলাম। সেইখানের ওসির যে বক্তব্য সেইটা বোঝাই যায় বাংলা সিনেমার মতো তর্জমা করা বক্তব্য, যে তদন্ত চলমান। উনি আসলে কোনো কিছুই জানেন না, সারের বিষয়ে কোনো কিছুই জানেন না। উনি যে জাস্ট একটা
এই যে স্যারকে যে ফাঁসানোর একটা চেষ্টা, অপচেষ্টা, সেটার যে উনি একটা পার্ট, এছাড়া আর কিছুই না। এবং উনি এই বিষয়ে কোনো কথা বলতেই চান না, উনি জাস্ট একটাই কথা বলতেছে বাংলা সিনেমার মতো, যে তদন্ত চলমান। আমি এই ঘটনা শোনার পরেই, আমি যেহেতু রংপুরে অবস্থান করি, আমি ছুটে এসেছি। কেন ছুটে এসেছি? মাহমুদুল হক ব্যক্তি হিসাবে, শিক্ষক হিসাবে, সমাজ সচেতক হিসাবে একজন সচেতন মানুষ। আপনারা লক্ষ্য করবেন ওনার ফেসবুক ওয়ালে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ড যেদিন ঘটেছিল সেদিনেই উনি হচ্ছে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিষয়ে উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং উনি ওখানে বলেছেন যে আমি লজ্জিত, আমি পুলিশের বন্দুক চেপে ধরতে পারি নাই। যদি উনি বলছেন যে উনি যদি পুলিশের বন্দুক চেপে ধরতে পারতেন তাহলে আবু সাঈদ শহীদ হইতো না। এবং আবু সাঈদ হত্যাকাণ্ডের পরেই যে পুলিশি যে তদন্ত করা হয়েছিল সেটার প্রতিবাদ জানিয়ে উনি ফেসবুকে লিখেছিলেন যে পুলিশের তদন্ত কখনো পুলিশের দ্বারা হবে না, এটা বিচার বিভাগের তদন্তের দাবি জানিয়েছিলেন। এবং বাংলাদেশের একমাত্র প্রথম উনি যেটা বিচার বিভাগের তদন্তের দাবি জানিয়েছিলেন। উনি কোটা আন্দোলনের পক্ষে সবর ছিলেন। ওই সময় ওই 5 আগস্টের আগে একজন শিক্ষক ফেসবুকে এই কোটা আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হয়তোবা আজকে এই পুলিশ বিদ্বেষী হয়ে তার উপরে এরকম হয়রানিমূলক এবং মিথ্যা একটা অভিযোগ দায়ের করে ওনাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আজকের ঘটনাটা যদি আমরা আপনাকে বলার চেষ্টা করি, আজকে উনি যখন ওনাকে বাসা থেকে পুলিশ হেফাজতে ওনাকে থানায় আনা হয় নাই, সরাসরি আদালতে সোদর্প করা হয়েছে এবং এমন সময় করা হয়েছে কোর্ট বন্ধ হওয়ার পরেই ওনার মূলত হচ্ছে এই শুনানিটা হয়েছে এবং মহামান্য আদালত ওনাকে জেল হেফাজতে পাঠিয়েছেন। এটা পুরাই একটা পরিকল্পিত ঘটনা এবং আমরা জানতে চাই দেশবাসী, আমরা গণমাধ্যমের কাছে দেশবাসীর কাছে বিচার দিতে চাই একজন কোটা আন্দোলনের পক্ষের শক্তি যিনি আবু সাঈদ হত্যাকাণ্ডের পক্ষে, আবু সাঈদের হত্যাকাণ্ডের বিষয়ে যিনি পুলিশকে দোষারোপ করে একাধিকবার স্ট্যাটাস দিলেন, তারপরও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মামলায় কিভাবে তাকে আসামি করা যায়, এটা একটা প্রশ্ন থেকেই যায়। কমপক্ষে 5,000 সাংবাদিকদের তিনি প্রশিক্ষণ দিয়েছেন। এখানে তিনি 5 বছর ধরে পড়ান, তার 1,500 স্টুডেন্ট আছে। তিনি রাজশাহী ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত একজন শিক্ষার্থী। এগুলো আপনার কাছে কোনো ইনফরমেশন নাই, আপনি বলতেছেন এটা আপনার ইনভেস্টিগেশন অংশ। কি করছেন আপনি 16 দিনে কি ইনভেস্টিগেশন করছেন সেটা আমাদের জানান, আমরা এইটুকু নিয়ে আপনি যাবো। গ্রেপ্তার বাদে আপনি কি করছেন ব্যাপারে এইটুকু আমাকে জানান। গ্রেপ্তার বাদে কি ইনভেস্টিগেশন করছেন গত 16 দিনে কি ইনভেস্টিগেশন করছেন গত 16টা দিন 2 সপ্তাহের বেশি সময় কি করছেন আপনাকে জানান আছে। আমরা সেটা জেনে আমরা চলে যাবো, অসুবিধা নেই, আমরা আইনের ব্যবস্থাই নেব। কিন্তু রিল্যাক্সন, শিওর প্লিজ রিল্যাক্সন, কাজ করতে দেন আমাদের। তো তদন্তের পার্টটা আমি ইনস্ট্যান্ট এখন দেওয়ার মতো আমার ম্যাজিক কোনো ক্ষমতা নাই, সুযোগ দিতে হবে। আচ্ছা, সুযোগ দিতে হবে। আজকে গ্রেফতার করাটা কি একটু কি প্রশ্নবিদ্ধ মনে হয় আপনার কাছে? এমন একটা সময় আপনাকে একটু আপনি ইন জেনারেল বলেন প্লিজ। এইভাবে করে তো হবে না, আমাকে কাজ করতে দিতে হবে। তো খুবই সুপরিকল্পিতভাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে, প্লিজ। খুবই সুপরিকল্পিতভাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে, খুবই সুপরিকল্পিতভাবে। আমরা এগুলো বুঝি, আমরা আওয়ামী লীগ আমলে এগুলো দেখে আমরা অভ্যস্ত হয়েছি, তার বিরুদ্ধে আমরা নেমেছিলাম। সেগুলোই আপনারা পুনরায় চর্চা করতেছেন, সেগুলোই পুনর্চর্চা শুরু হয়েছে এখানে। হ্যাঁ, আমরা বাদীর কাছে গিয়েছিলাম, বাদীর কাছে শুনে এসেছি, বাদী এই বিষয়ে শুনে, তিনি 60 একজন মহিলা, তিনি আসলে এই বিষয়ে কিছু বোঝে না। তিনি সে এখানে 54 জনের মধ্যে 4 জনের নাম বলতে পারবে না উনি। এই 54 জনের মধ্যে 4 জনের নাম উনি বলতে পারবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে শেষে একটু জানতে চাই আসলে যে কিভাবে কি হলো, আপনার নাম পরিচয়টা দিয়ে। আমার নাম মোহাম্মদ আব্দুল আল মামুন শাহ, অফিসার ইনচার্জ হাজিরা থানা।